জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোর দেয়া আর্থিক প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। স্কটল্যান্ডে COP26 সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট মোকাবিলায় 4 দফা প্রস্তাব। Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকায় স্কুল পর্যায়ে করোনার টিকা দেয়া শুরু, প্রতিদিন পাবে 40,000। অগ্রাধিকার পাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ। ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের কার্যক্রম শুরু, নৌবাহিনীর জাহাজে গেলেন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। নেওয়া হয়েছে গাড়িসহ নানা সরঞ্জাম। এবং দ্রুত এগুচ্ছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ। বালুর বস্তা ও ব্লক ফেলতে চলছে ড্রেজিং। দুই পাশে বসে গেছে 10,000-এর বেশি প্যারাপ্যাট ওয়াল। জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে থাকা দেশগুলোর জন্য ধনী দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী বাৎসরিক $100 বিলিয়ন অর্থায়ন নিশ্চিত করার দাবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্কটল্যান্ডে চলমান জলবায়ু সম্মেলনের মূল পর্বে তিনি বক্তব্য রাখেন। জলবায়ু সংকট মোকাবিলায় 4 দফা প্রস্তাব উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ $12 বিলিয়ন কয়লা প্রকল্প থেকে সরে এসেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন বা COP26-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্ল্যাটফর্মে তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোরও নেতৃত্ব দিচ্ছেন সিভিএফ প্রেসিডেন্ট হিসেবে। স্কটল্যান্ডে স্থানীয় সময় সোমবার দুপুরে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। স্থানীয় সময় বিকেলে কনফারেন্স অব পার্টিজ বা COP26-এর মূল পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, ক্ষতি হবে জেনে 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে তার সরকার। We hope to have 40% of our energy from renewable sources by 2041. We are going to implement the Mujib Climate Prosperity Plan, a journey from climate vulnerability to resilience to climate prosperity. ধনী দেশগুলোকে প্রতিশ্রুত অর্থ বরাদ্দের জোর দাবি জানান শেখ হাসিনা। সংকট মোকাবিলায় তুলে ধরেন 4 দফা প্রস্তাব। Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. এর আগে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং কমনওয়েলথ আয়োজিত ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সহ বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান খুঁজতে হবে বিশ্ব নেতাদের। Climate change is a global and cross-border issue now. No country is immune from these grave consequences. We have to take urgent and decisive action to save our planet and our future generation. এই সভায় শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সহ ক্লাইমেট ভালনারেবল ফোরামের 48টি সদস্য দেশ গোটা বিশ্বের মাত্র 5% কার্বন নিঃসরণ করছে। অথচ জলবায়ুর ক্ষতির মুখে থেকেও জীবন ও জীবিকায় ব্যাপক হুমকির মুখে এই দেশগুলোই। দেবাশিস রায়, সময় সংবাদ। প্রতীক্ষার পালা শেষ। আনুষ্ঠানিকভাবে ঢাকা স্কুল পর্যায়ে শুরু হলো করোনার টিকা দেয়া। প্রথম দিনই 12 থেকে 17 বছর বয়সী শিশুরা পেল ভ্যাকসিন। কাল থেকে দেয়া হবে আরও 7টি কেন্দ্রে। প্রতিটিতে 5,000 করে একদিনে টিকা পাবে 40,000 কোমলমতি শিক্ষার্থী। কর্মসূচির উদ্বোধন করে শিক্ষামন্ত্রী জানান, অগ্রাধিকার পাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। পরীক্ষামূলক কাল পেরিয়ে আনুষ্ঠানিকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের ক্ষুদে নাগরিকরা।
সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী। টিকা পাওয়ার পর খুশির জোয়ারে ভাসে শিক্ষার্থীরা। বিড়ম্বনা ছাড়াই আমি প্রতিষ্ঠান প্রাঙ্গণেই আমি টিকাটা গ্রহণ করতে পেরেছি। এখন আর আসতে ভীতিটা কাজ করবে না, নিজেকে সুরক্ষিত মনে করছি। টিকা দিয়ে আমরা কিন্তু সুরক্ষিত, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরিধান করতে হবে। অন্যদিকে বাড়ির ছোট্ট সদস্যটিকে টিকার আওতায় আনতে পেরে অভিভাবকেরাও যেন অনেকটাই শঙ্কামুক্ত। আমি আমার হাজবেন্ড যখন টিকা দিছি, তারপরে আমার বাচ্চাটা নিয়ে ভয় ছিল, এখন ওই বইটা কেটে গেছে। সরকারকে ধন্যবাদ, আমাদের বাচ্চারা স্কুলে এতদিন আসতে পারেনি, তারা বাসায় অসুস্থ হয়ে যাচ্ছিল। আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের টিকা কার্যক্রমের প্রশংসা করেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। পর্যায়ক্রমে সারা দেশের শিশুরা এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের টিকা দিতে 3 কোটি টিকা লাগবে, আমাদের 2 কোটি প্রায় অলরেডি আমাদের কনফার্ম। প্রাথমিক পর্যায়ে সব জেলায় ফাইজার টিকা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে দেওয়া হবে এবং পারলে আমরা একটা উপজেলা পর্যায়েও আমরা পর্যায়ক্রমে নিয়ে যাব। টিকা গ্রহণ করলেও প্রতিটি শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, টিকাদান প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন পরীক্ষার্থীরা। সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করব যে তাদেরকে আগে আগে দিয়ে দেবেন। মঙ্গলবার থেকে রাজধানীর 8টি কেন্দ্রের প্রতিটিতে 5,000 করে প্রতিদিন টিকা নিতে পারবে 40,000 শিক্ষার্থী। পরীক্ষামূলক পর্যায় শেষে আনুষ্ঠানিকভাবে শিশুদের দেহে টিকা প্রয়োগের মাধ্যমে করোনা মোকাবিলায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তবে এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আরও বেশি সংখ্যক টিকা আমদানির বিকল্প নেই। পাশাপাশি টিকা গ্রহণ করলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চিকিৎসকরা বলছেন, টিকা নেওয়ার পর জ্বর, শরীর ব্যথা, হালকা র্যাশ হতে পারে। তবে সেক্ষেত্রে অভিভাবকদের ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। শিশু বিশেষজ্ঞরা বলছেন, বমি, খিঁচুনি কিংবা অচেতন হয়ে গেলে যেতে হবে নির্দিষ্ট হাসপাতালে। এক ধাপ পরীক্ষামূলক প্রয়োগ শেষে 12 থেকে 17 বছর বয়সীদের টিকা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। তবে এই বয়সীদের টিকা দিতে অভিভাবকদের মাঝে এখনো রয়েছে শঙ্কা। আবার টিকা দেওয়ার পরেও পর্যবেক্ষণের সময় নিয়ে চিন্তিত অনেকেই। শিশু বিশেষজ্ঞরা বলছেন, বড়দের মতো কিশোরীদের ক্ষেত্রেও টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে মানিকগঞ্জের অভিজ্ঞতা বলছে, এতে আতঙ্কিত হবার কিছু নেই। জ্বর, শরীর ব্যথা, গায়ে হালকা র্যাশ হলেও ভয়ের কিছু নেই। পার্শ্ব প্রতিক্রিয়া আপনার গায়ে জ্বর আসা, সামান্য ঠান্ডা কাশি লাগা বা র্যাশ ওঠা, যেগুলো আমরা ফুসকুড়ির মতো বলি, এগুলো সামান্য একটু হতে পারে। এটার জন্য কিন্তু মারাত্মক কিছু হবে এমন কোনো আশা করার কিছুই নেই। তবে থাকতে হবে বাড়তি সতর্কে। তীব্র ব্যথা, অতিরিক্ত জ্বর, মাথা ঘুরানো, বমি, খিঁচুনি কিংবা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিলে যেতে হবে হাসপাতালে। যে কোনো ভ্যাকসিনেশনের পরে যদি কোনো আনওয়ান্টেড, এরকম অপ্রত্যাশিত কোনো উপসর্গ যদি গার্জিয়ানরা লক্ষ্য করে, যেগুলো আমি বললাম এই মৃদু উপসর্গের বাইরে, তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে প্রথম বা গভর্নমেন্টের যে ডেডিকেটেড হসপিটালগুলি রয়েছে যেখানে যেখানে এদের জন্য যোগাযোগ করার কথা, সেখানে যোগাযোগ করতে হবে। এই পর্যায়ে যে কোনো সমস্যায় কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সোহরাওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজে গিয়েছে 86%। বালুর বস্তা ও ব্লক ফেলার উপযোগী করতে পুরোদমে চলছে ড্রেজিং। এদিকে সেতুর দুপাশে রেলিংয়ে 10,000-এর বেশি প্যারাপেট ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। দেশের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতুর চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। শুষ্ক মৌসুম আসতেই গতি এসেছে নদী শাসনের কাজে। মহাপ্রান্তে চলছে 1.80 কিলোমিটার এলাকায় নদী শাসন। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে চলছে এখন ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকি 1 কিলোমিটার এলাকায় নদী শাসন। স্লোপে বস্তা ফেলতে হলে ড্রেজিং করতে হবে। ড্রেজিং চলমান আছে। স্লোপ রেডি হলে স্লোপে 125 কেজি বস্তা ডাম্পিং করবে। ডাম্পিং করে তার উপরে রক পাথর ডাম্পিং করবে। পুরো সেতুর দুই পাশে রেলিংয়ে বসবে 12,390টি প্যারাপেট ওয়াল। এর মধ্যে 10,377টি বসে গেছে। সেতুটি যান চলাচল উপযোগীর শেষ পর্যায়ের কাজ চলছে এখন। অক্টোবরের 31 তারিখ পর্যন্ত আমাদের
মেইন ব্রিজের অগ্রগতি 95%, নদী শাসনের অগ্রগতি আপনার 86%, আর সার্বিক অগ্রগতি 88.75। ভলিউমে বেশি না, কিন্তু যেহেতু ফিনিশিংয়ের কাজ সময় লাগছে আর কি। সেতুর জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার এবং মাওয়া প্রান্তে 300 মিটার এলাকায় নদী শাসনের কাজ সম্পন্ন হয়ে গেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বহুল আলোচিত ভাষাঞ্চরে অবস্থানরত 18,500 রোহিঙ্গাকে মানবিক সহায়তায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ। এরই অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজে করে ইউএনএইচসিআর ও WFPর 21 জন ঊর্ধ্বতন কর্মকর্তা 4 দিনের জন্য গেছেন ভাষাঞ্চরে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সোমবার সকালে নৌবাহিনী জাহাজ ডলফিনে তোলা হয় জাতিসংঘের বিভিন্ন সংস্থার 4টি গাড়ি। এরপর একে একে জাহাজে উঠে আসেন 21 জন কর্মকর্তা। মূলত গত 9 অক্টোবর বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে ইউএনএইচসিআর এর সম্পাদিত চুক্তির আলোকে তাদের এই ভাষাঞ্চরে আসা। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের জাতিসংঘ মানবিক সহায়তা দিল। ভাষাঞ্চর নিয়ে তাদের অনীহা ছিল, তবে শেষ পর্যন্ত তারা ভাষাঞ্চরে যাওয়ায় স্বস্তি ফিরছে বাংলাদেশের শরণার্থী বিষয়ক কমিশন। ওনারা আমাদের মতো কন্ট্রিবিউশন করবেন, সেটা ওনারা নির্ধারণ করবেন যে কোন লেভেলে ওনারা আমাদের কীভাবে হেল্প করতে পারেন। তবে সব সেক্টরে আমরা চাইবো ওনাদের প্রেজেন্সটা যেন থাকে। জাতিসংঘের এই প্রতিনিধি দলটি আগামী 4 নভেম্বর পর্যন্ত ভাষাঞ্চরে অবস্থান করে রোহিঙ্গাদের সহায়তার পরিকল্পনা করবেন। পরবর্তীতে তাদের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেবে জাতিসংঘ। রোহিঙ্গাদের মূল যেই ফুড এবং নন ফুডের বাইরে আরও অতিরিক্ত কী কী ডিমান্ড আছে, স্পেশালি ওয়াশ, স্যানিটেশন, আপনার নিউট্রিশন, হেলথ, হাইজিন, এগুলোর উপরে কাজ করবেন। 1 লাখ রোহিঙ্গার জন্য উন্নত মানের আবাসন ব্যবস্থা রয়েছে এই ভাষাঞ্চরে। তবে গত প্রায় 1 বছর জাতিসংঘ সহায়তা না দিলেও বাংলাদেশি এনজিওগুলো তাদের সহায়তা করে আসছে। জাতিসংঘের এই প্রতিনিধি দল ফিরে গিয়ে রিপোর্ট দিবে কিভাবে তাদের সাহায্য এবং সহযোগিতা করা যায়। এরপরেই পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা শুরু হবে ভাষাঞ্চরে অবস্থানরত রোহিঙ্গাদের। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমল দে, সময় সংবাদ। যাবজ্জীবন সাজার মেয়াদ শেষ হওয়ার পর 4 বছরেও মুক্তি মেলেনি এক আসামির। দ্রুত মুক্তির নির্দেশ দিয়ে এ ধরনের ঘটনা এড়াতে দেশের সকল কারাগারে বার্তা পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলা নাম্বার 10, সময় 12 জুন 1995। 2002 সালে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড হয় ইউনুস আলীর। 2005 সালে তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন উচ্চ আদালত। কিন্তু 16 বছরেও এই মামলায় আর আপিল করেননি অসহায় ইউনুস। 4400 দিন পর এসে শুনানি হলো প্রধান বিচারপতির বেঞ্চে, যখন তার যাবজ্জীবন সাজা খাটাও শেষ হয়ে গেছে। বিচারের সময় যতদিন সে হাজতবাস করবে, সে হাজতবাস তার সাজা থেকে বাদ যাবে। এই ক্ষেত্রে তার রায়ে এই 35 এই সেকশনটি উল্লেখ করা হয়েছিল না। অলরেডি আপনার 26 বছর পার হয়ে গিয়েছে ক্যালেন্ডার অনুযায়ী, এবং জেল কোড অনুযায়ী 34 বছর, আমরা 34 বছর তার খাটা হয়ে গিয়েছে। যাবজ্জীবন সাজার মেয়াদ 30 বছর। জেল কোড অনুযায়ী রেয়াত মিললে সেই সাজা গিয়ে দাঁড়ায় 22.5 বছরে। সেই হিসেবে প্রায় 4.5 বছর সাজা বেশি খেটেছেন ইউনুস আলী। এমন ঘটনা যেন আর না ঘটে, সেই কারণে সারা দেশের কারাগারগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জরুরি বার্তা পাঠাতে বললেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এর ফলে অনেক আসামি তারা বেরিয়ে যেতে পারবে, যার জীবনের অনেক সময় জেলখানায় থেকে ধুকে মরছে, তারা বেরিয়ে যেতে পারবে। ইউনুস আলীর বিরুদ্ধে দ্রুত কারাবিধির হিসেব নিকেশ করে মুক্তির নির্দেশও দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। রায়ের নথিও দ্রুত পাঠাতে বলা হয়েছে কারাগারে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ই কমার্স গেটওয়েতে আটকে থাকা 214 কোটি টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকরা। এ ব্যাপারে রুল জারি করেছেন হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রণালয় দ্রুত টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে জানানো হয়েছে। এদিকে 1 মাসের মধ্যে শুরু হবে ই কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়াও। ইভ্যালি ঝড়ে টালমাটাল দেশের ই কমার্স খাত। টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন লাখ লাখ ক্ষতিগ্রস্ত গ্রাহক। তবে আশার কথা হলো যে 214 কোটি টাকা গেটওয়েতে আটকা আছে, সেগুলো গ্রাহকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের অতিরিক্ত সচিব জানান, খুব দ্রুতই 214 কোটি টাকা ফেরত দেওয়া হবে। ই কমার্সকে আনা হবে নিবন্ধনের আওতায়, দেয়া হবে ইউনিক
বিজনেস আইডি। 214 কোটি টাকা এটা শুধু সিআইডির কাছে ফ্রিজ করা আছে। এটা যখন ডিফ্রিজ হবে তখনই আমরা এটার ব্যাপারে ব্যবস্থা নেব, যে ভোক্তাদের কাছে ফেরত যাবে। এর আগেরগুলো তো আমরা বললাম যে আরও যে তথ্যগুলো আসার পরে এটা হাইস্ট লেভেলে একটা সিদ্ধান্ত আসবে এটা কীভাবে ফেরত দেওয়া যাবে। সচিব জানান, অভিযুক্তদের 3টি তালিকা করেছে 3টি গোয়েন্দা সংস্থা। সেই তালিকা তুলে দেওয়া হবে আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে। আমরা কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি যে আমাদের যে ড্যামেজ হয়েছে সেখান থেকে আমরা এটা রিপেয়ার করে আমরা বেরিয়ে আসতে। এর আগে গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের টাকা কেন ফেরত দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। তারা শত শত কোটি টাকা নিয়ে ব্যবসা করছে এই টাকা ফেরত না দিয়ে। এটা একটা শুভঙ্করের ফাঁকি বা একটা আইনের একটা দুর্বলতার সুযোগ নিচ্ছে। ই কমার্স কেনাকাটায় গ্রাহকের টাকার সুরক্ষায় গত জুলাই থেকে এসক্রো সার্ভিস চালু করে বাংলাদেশ ব্যাংক। পণ্যের অর্ডার করে গ্রাহকদের দেয়া আগাম টাকা জমা থাকে পেমেন্ট গেটওয়েতে। পণ্য বুঝে পেলেই কেবল তখনই টাকা ছাড় করা হয় ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে। এভাবে গ্রাহকের 214 কোটি টাকা আটকা পড়ে গেটওয়েতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনের বিষয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের দোষে না, এই গ্লোবাল ওয়ার্মিং এই জন্য লক্ষ্য করা হচ্ছে। পৃথিবীর এইটা এখন সময়ের দাবি, ওদের রিহ্যাবিলিটেশন করার জন্য শেয়ারিং দ্য রেসপন্সিবিলিটি বিশ্ব নেতারা অগ্রসর হয়, যাতে আমরা এই আর তিনি বলেছেন যে পৃথিবীর সব লোকের দেয়ার শুড বি এ কমিটমেন্ট। আমরা এই বিশ্বকে বাঁচানোর জন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট দরকার, এবং কমিটমেন্ট হলে বাকিটু আমরা আপনার করতে পারবো। এবং এটা সব দেশকে নিয়ে একটি কমিটমেন্টের কথা তিনি কীভাবে পরবর্তী উনি আরেকটি প্যানেল এর পরপরই সেকেন্ড প্যানেলে উনি বক্তব্য দেন, এবং সেই বক্তব্যের মূল কথাগুলো থার্ড আপনার এর মধ্যে বাইলেটারাল ছিল, বাইলেটারালে আমি এটা পরে বলতেছি। থার্ড যেটা ছিল সলিডারিটি বিশ্ব নেতারা ছিলেন, বিভিন্ন দেশের লোকেরা বক্তব্য দিয়েছেন। এটা বরিস জনসন এটা কন্ডাক্ট করেন, এবং সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী সলিডারিটি তৈরির জন্য তিনি যে ইস্যুগুলো আগে বলেছেন, যে একটা হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নিতে হবে যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা এনডিসি এখনও কিসের নাম গ্লোবাল ওয়ার্মিং ইজ স্টিল ভেরি হাই অ্যান্ড দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমরা বহু মিটিং করতেছি, প্রত্যেক বছরে এই কনফারেন্স করছি, বাট আনলেস উই ডেলিভার টু আওয়ার ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন, তাদের জন্য আমাদের এইটা কমিটমেন্টটা। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর সে বিষয়ে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম।